শুরুতে জানিয়ে দেব, লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান এবার বসে থাকবে না, কঠোর হুঁশিয়ারি আরাঘচের। জানিয়ে দেব, স্থল আগ্রাসন চালালে হিজবুল্লাহর পাশে থাকবে ইয়েমেন, ঘোষণা আব্দুল মালিক আল হুথির। এদিকে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টার মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করল ইউক্রেন। অন্যদিকে নির্বাচন পরবর্তীতে মার্কিন তুরস্ক সম্পর্ক ও F-35 নিয়ে যেই ঘোষণা দিলেন এরদোয়ান। সর্বশেষ জানিয়ে দেব, সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ফেলে আলোচনার প্রস্তাব দিল মিয়ানমারের জান্তা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। লেবাননে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে ইরান বসে থাকবে না, বলছেন আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসরায়েলের আগ্রাসী ও স্বৈরতান্ত্রিক কার্যক্রম ঠেকাতে ব্যর্থ হওয়ায় বিশ্ব সম্প্রদায়কে একহাত দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, লেবাননের সাথে ইসরায়েলের সর্বাত্মক যুদ্ধ শুরু করলে ইরান বসে থাকবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, লেবাননের সর্বাত্মক যুদ্ধ শুরু হলেও ইরানের বসে থাকার কোনো সুযোগ নেই। নিউ ইয়র্কে ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার সময় তিনি এই কথা বলেছেন। আরাঘচের সামনে রাশিয়ান কাজানে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স সম্মেলনে গাজা ইস্যু তোলার প্রস্তাবও করছেন। সম্প্রতি লেবাননে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। এতে লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন, আহত সংখ্যা কয়েক হাজার। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধ ছড়িয়ে পড়বার শঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েলি হামলায় পাল্টা ব্যবস্থা হিসেবে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো ইসরায়েলের নানা স্থাপনায় হামলা শুরু করছে। স্থল আগ্রাসন চালালে হিজবুল্লাহর পাশে থাকবে ইয়েমেন, বলছেন আব্দুল মালিক আল হুথি। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী যদি লেবাননে আগ্রাসন চালায়, তাহলে ইয়েমেনের হুতির আনসারুল্লাহ আন্দোলন লেবাননের হিজবুল্লাহর পাশে দাঁড়াতে কুণ্ঠিত করবে না বলে ঘোষণা দিয়েছেন এই আন্দোলন। বৃহস্পতিবার রাতে টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আনসারুল্লাহর নেতা আব্দুল মালিক আল হুথি এই ঘোষণা দিয়েছেন। তিনি লেবাননে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, হিজবুল্লাহ যাতে গাজাবাসী ফিলিস্তিনিদের সমর্থন দিতে না পারে সেই লক্ষ্যে এসব হামলা চালানো হয়েছে। তিনি বলেন, বর্তমানে লেবাননে যে হামলা চালানো হচ্ছে তার পরিকল্পনা বহু বছর ধরে করে আসছিল ইসরায়েল। তবে হিজবুল্লাহ বর্তমানে অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী বলে মন্তব্য করেন। আনসারুল্লাহর নেতা বলেন, মানবতার শত্রু ইসরায়েল গাজা ধ্বংস করার পর একই পদ্ধতি লেবাননে অনুসরণ করছেন। তারা লেবাননে আবাসিক ঘরবাড়িতে হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। কিন্তু তা সত্ত্বেও গাজার প্রতি হিজবুল্লাহ সমর্থন দিন দিন শক্তিশালী এবং অধিকতর কার্যকর হয়ে উঠছে। হিজবুল্লাহর ইসরায়েল বিরোধী রকেট ও ক্ষেপণাস্ত্র হামলাকে সমর্থন করে আব্দুল মালিক আল হুথি বলেন, ঘটনাক্রমে হিজবুল্লাহ এসব হামলা চালিয়ে লেবাননের স্বাস্থ্য রক্ষা করছে। কারণ ইহুদিবাদী ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারলে নিশ্চিতভাবে এরপরই লেবাননে আগ্রাসন শুরু করত। 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের কথা স্মরণ করে আনসারুল্লাহর নেতা বলেন, লেবাননে স্থল আগ্রাসন চালালে ইসরায়েল মারাত্মক ক্ষতির মুখে পড়বে এবং তার চূড়ান্ত পরিণতি হবে তেল আবিবের বিশাল পরাজয়। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের যে কোনো অংশে আঘাত হানতে সক্ষম বলেও তিনি উল্লেখ করেন। এদিকে রয়টার্সের নিরাপত্তা উপদেষ্টার মৃত্যুর জন্য রাশিয়াকে দায়ী করল ইউক্রেন। গত মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলে একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের নিরাপত্তার উপদেষ্টা রায়ান ইভান্স নিহত এবং আরও 2 সাংবাদিক আহত হয়েছেন। দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলে রোবহস্তে অবস্থানরত রুশ বাহিনী 24 আগস্ট ওই ক্ষেপণাস্ত্রটি ছুড়ছিল বলে দাবি করছে। 24 আগস্টের হামলা নিয়ে আগের অপ্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্সে দিয়েছে ইউক্রেনের গোয়েন্দা পরিষেবা। তারা বলছে, ইউক্রেনীয় সীমান্তের কাছে আজভ সাগরের উপকূলে রাশিয়ার তাগানরগ শহরের কাছাকাছি একটি অবস্থান থেকে এই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। গোয়েন্দা পরিষেবা বলছে, 49তম সেনাবাহিনীর ফার্স্ট গার্ডেড রকেট ব্রিগেড এবং 35তম সেনাবাহিনীর 107তম গার্ড রকেট ব্রিগেড নামে 2টি রুশ ইউনিট তখন ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের স্থানের কাছাকাছি কাজ করছিল। রয়টার্সের প্রশ্নে পৃথক লিখিত জবাবে ইউক্রেনীয় সামরিক বাহিনীর জেনারেল স্টাফ বলছেন, এই শহরের কাছে 3য় ইউনিট 9ম সেনাবাহিনীর 47তম রকেট ব্রিগেডও ছিল, যেটিতে হামলা পরিচালনা করে থাকতে পারে। জেনারেল স্টাফের বিবৃতিতে বলা হয়েছে, ওই এলাকা থেকে প্রায় রাত 10:28 এক রুশ ইস্কান্দার 9M723 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।
নিক্ষেপের 7 মিনিট পর সেটি ক্রামাতস্কের ক্রাসফায়ার হোটেলে আঘাত করে। হোটেলটিতে তখন রয়টার্স টিম অবস্থান করছিল। জেনারেল স্টাফ বলেন, একটি ইস্কান্দার এম ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুর 30 মিনিটের মধ্যে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। তিনি আরও বলেছেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে সাফায়ারকে লক্ষ্য হিসেবে মনোনীত করছে বা হোটেলটিতে কোনো আঘাত করা হয়েছিল সে সম্পর্কে আলোকপাত করতে পারে এমন কোনো তথ্য তাদের কাছে নেই। রয়টার্সের লিখিত প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তাদের ইউনিটগুলো সশস্ত্র বাহিনীর হামলা জবাব দেওয়ার জন্য সেখানে ছিল। তিনি বলেন, আমাদের বাহিনী, আমরা আবারও বলছি, আমাদের সশস্ত্র বাহিনী শুধু সামরিক অবকাঠামোর সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সংযুক্ত বস্তুগুলোতেই হামলা চালায়। মার্কিন তুরস্ক সম্পর্ক এবং F-35 নিয়ে যা বললেন এবার এরদোয়ান। এই বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। আসন্ন এই নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক উন্নত হবে বলেই আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেই সঙ্গে তিনি এই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। এরদোয়ান উল্লেখ করেছেন, যুক্তরাষ্ট্রে আগের প্রশাসনগুলোর আচরণ তার দেশের জন্য ছিল নিতান্তই হতাশাজনক। তুর্কির প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, আমার আশা নতুন নেতৃত্ব আগের প্রশাসনের চেয়ে খারাপ হবে না। এরদোয়ান এ সময় ডোনাল্ড ট্রাম্পের F-35 যুদ্ধবিমান বাণিজ্য ঘাটতির ইস্যুও তুলে ধরেন। বলেন, F-35 ইস্যুতে কেবল ডোনাল্ড ট্রাম্পের আমলেই নয়, বরং আমেরিকার সবগুলো প্রশাসনেই হতাশা তৈরি করছে। সেই সঙ্গে তিনি তুরস্কে $1.45 বিলিয়ন পাওনার প্রসঙ্গে উল্লেখ করে বলেন, এটি কিন্তু একটা মামুলি অ্যামাউন্ট নয়, আমরা আমাদের এই পাওনা উদ্ধারের পদক্ষেপ চালিয়ে যাব। সেই সঙ্গে তিনি তুরস্কের $1.45 বিলিয়ন পাওনার প্রসঙ্গে বলেন, এটি কিন্তু একটা মামুলি অ্যামাউন্ট নয়, যা আমাদের পাওনা উদ্ধারের পদক্ষেপ চালিয়ে যাব। এদিকে সশস্ত্র গোষ্ঠীকে অস্ত্র ফেলে আলোচনার প্রস্তাব দিল মিয়ানমারের জান্তা বাহিনী। মিয়ানমারের সামরিক জান্তা বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্ত্র ত্যাগ করে রাজনৈতিক সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান মিং অং হ্লাই। তবে এই আহ্বানে বিরোধী পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করা হয়েছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সেনাবাহিনী তথা রাষ্ট্র প্রশাসন পরিষদ দেশটির বিরোধী সশস্ত্র গোষ্ঠী যেমন জাতিগত সশস্ত্র সংগঠন এবং পিপলস ডিফেন্স ফোর্সকে সন্ত্রাসের পথ পরিহার করে রাষ্ট্রের সঙ্গে সংলাপের মাধ্যমে রাজনৈতিক ইস্যু সমাধানের আহ্বান জানায়। এসএসি জানায়, তারা চায় এসব গোষ্ঠীর নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে দেশের উন্নয়ন এবং শান্তি প্রতিষ্ঠায় কাজ করুক। গত বছরের অক্টোবরে সশস্ত্র গোষ্ঠীগুলো মিয়ানমারের বিভিন্ন অংশে বড় আক্রমণ শুরু করে এবং বেশ কিছু এলাকা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে। এতে সেনাবাহিনীর তীব্র চাপে পড়েছে, তবে এসব গোষ্ঠী সামরিক জান্তার আহ্বানকে প্রত্যাখ্যান করেছে। সেনা অভ্যর্থনে অপসারিত সরকার জাতীয় ঐক্য সরকার দ্রুতই প্রস্তাব নাকচ করছেন। এনইউজির মুখপাত্র নে ফোন লাত বলেন, এই প্রস্তাব আমাদের বিবেচনার মধ্যে নেই। ইউএনজি তাদের প্রতিরক্ষার অংশ হিসেবে পিডিএফ গঠন করে সেনাবাহিনী জনগণের বিক্ষোভ দমনের নৃশংস অভিযান চালানো শুরু করলে তারা এই পথে হাঁটে। এদিকে মিয়ানমারের রাজনৈতিক বন্দীদের সহায়তা সংস্থা জানিয়েছে, 2021 সালের অভ্যুত্থানের পর থেকে সেনাবাহিনী অন্তত 5,706 জনকে হত্যা করেছে এবং প্রায় 21,000 জনকে আটক করেছে। জাতিসংঘের তদন্তকারীরা জানিয়েছেন, মিয়ানমারের সেনাবাহিনী মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধের মাত্রা বিপজ্জনকভাবে বাড়িয়েছে। 2020 সালের নির্বাচনে অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি পুনরায় ক্ষমতায় আসার পর কারচুপির ভিত্তিহীন অভিযোগ তোলে সেনাবাহিনীর অভ্যর্থন করে। তারা নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিলেও সেই প্রক্রিয়ায় এখনও এগোয়নি। 1 অক্টোবর থেকে তারা আদমশুমারি শুরু করবে বলে জানিয়েছেন। এটা তাদের নির্বাচনী প্রক্রিয়ার অংশ বলে তিনি উল্লেখ করেছেন।